সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর প্রতিদিনের মতো আজও আমার সাথে একজন অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি। আমিরুল ইসলাম কাগজি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত সাইদ খান, স্বাগত চ্যানেল জেড এর দর্শকদের। দর্শক, আপনারা জানেন আমাদের এই জেড ফোকাসে প্রতিদিনই আমরা কোনো না কোনো সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। তেমনি আজও আমাদের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। যদিও আমরা একটি সংবাদ বিশ্লেষণ করব, মূলত এটি বলা হয়ে থাকে, কিন্তু আসলে একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ আমরা অনেক সময় থাকতে পারি না, কারণ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে। ঠিক তেমনি আমাদের হাতে আজকে এরকম বেশ কয়েকটি ইস্যু রয়েছে। এর মধ্যে থেকে নির্ধারিত সময়ের মধ্যে যতগুলো বিষয় আলোচনা করা যায় ততগুলো বিষয়ই আমরা আলোচনা করবো। আমিরুল ইসলাম কাগজি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস COP19 সম্মেলনে এই মুহূর্তে আজারবাইজানে আছেন এবং তিনি গতকালকে কাতার ভিত্তিক একটি গণমাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তার সরকারের চিন্তা ভাবনা এবং তার সরকারের বিভিন্ন বিষয় যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেই সংস্কারের আপডেট তিনি দিয়েছেন। এবং ওই সাক্ষাৎকারে যিনি সাংবাদিক নিয়েছেন সেই সাংবাদিক একটি প্রশ্ন করেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে। উত্তরে কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন তার অন্য একটি চিন্তার কথা বলতে গিয়ে আরেকটি কথা বলেছেন। সেটি হচ্ছে যে যেই সব সংস্কার করবেন সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবং যে সংবিধান সংস্কার করার যে বিষয় রয়েছে সেখানে তিনি পরবর্তী সরকারগুলো, বাংলাদেশের সরকারগুলো এই মুহূর্তে 5 বছর মেয়াদি হয়ে থাকে, সেখানে তিনি 4 বছর মেয়াদ করবার একটা চিন্তা ভাবনা আছে এবং সংস্কার কমিশন এই বিষয়টিকেও প্রাধান্য দিচ্ছে। তো সেই হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের চেয়ে কম হবে। জনগণ যদি চায় আরও কম হবে। উনি নির্ধারিত কোনো ডেট বা ডেডলাইন তিনি দেননি এবং তিনি বলেছেন যে জনগণ যদি চায় সে সময় আরও কমে আসতে পারে। যদিও ইতোমধ্যে আমরা দেখেছি বিএনপির মতো সবচেয়ে বড় রাজনৈতিক এবং এই আন্দোলনের সাথে রাজপথে থেকে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে সেই দলটির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই এক ধরনের রিয়াকশন দেওয়া হয়েছে এবং সেটি এই প্রফেসর ইউনূস মানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান প্রফেসর ইউনূসের এই বক্তব্য বা এই সাক্ষাৎকারের কাউন্টার তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এটিকে ঠিক কাউন্টার বলা যায় না, এক ধরনের দলীয় ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন। আপনি এই বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার যদি আপনি খুব মনোযোগ সহকারে দেখেন সেখানে কিন্তু উনি একটা কথা বলেছেন যে সংস্কার, বিশেষ করে নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কারের কথাটা উল্লেখ করেছেন। আমাদের সংবিধানে 5 বছরে একটা সরকার থাকবে, এটাই হচ্ছে কথা, এখনো পর্যন্ত এটা আছে। তো উনি বলতে চাচ্ছেন যে বিভিন্ন দেশের উদাহরণটি হয়তো ওটা বলার চেষ্টা করেছেন যে যেমন আমেরিকাতে আছে, সব জায়গায় আছে যে 4 বছর মেয়াদি হলে পরে হয়তো 2 টার্ম থাকলে পরে 8 বছর, এই 8 বছরে একটা সরকার থাকলো। তাহলে বিগত দিনে এই সংবিধানের দোহাই দিয়ে যারা ক্ষমতায় থাকছে, এই যেমন বিগত ফ্যাসিবাদী সরকার একেবারে 15 বছর টানা থাকলো, এটা থাকলেই পরে হয় কি জনগণের মতামতকে উপেক্ষা করে তার সরকার মানে চালানোর একটা রাষ্ট্র জনবিচ্ছিন্ন হয়ে যায়। এই জায়গাটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে যেহেতু পরবর্তী সরকারগুলো যদি এরকম 4 বছর মেয়াদি হয় তাহলে একটা ভালো সরকার গঠিত হতে পারে। এটা এখনো পর্যন্ত ওনার প্রস্তাবনা এবং ওনার স্বপ্ন, ওনার যেটা উনি ভাবছেন সেই কথাটাই বলেছেন, ভাবনাটাই বলেছেন, সিদ্ধান্ত না ভাবনার কথাটাই বলেছেন। ওরই পরিপ্রেক্ষিতে কিন্তু সাংবাদিক প্রশ্নটা করেছে যে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আপনি কতদিন থাকতে চান। তো উনি তো সেটা পরিষ্কার করে কিছু বলেন নাই। উনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার চায় তাহলে সংস্কার একটা পর্যায়ে নিয়ে নির্বাচন দেওয়া যেতে পারে, আর যদি সংস্কার না চায় তাহলে যে কোনো মুহূর্তে যদি তারা দাবি করে, রাজনৈতিক দলগুলোই তো মূলত স্টেক হোল্ডার, তারা যদি দাবি করে যে আমাদের এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, আমরা নির্বাচন দিয়ে দেবো। একেবারে আন্তরিকতা আছে এবং মানে উনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে যে সময় চাইবে তখন আমরা দিয়ে দেবো, নির্বাচন দিয়ে দেবো। আর এবং আমার মনে হয় আমিরুল ইসলাম কাগজি ভাই যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যেহেতু বিষয়টিকে পিক করেছে এবং তারা তাদের দলীয় অবস্থান ব্যক্ত করেছেন, এই বিষয়টিও মনে হয় প্রফেসর ইউনূস সরকার
আমলে নেবেন এবং তাদের সাথে যৌক্তিক মানে এক ধরনের আলোচনার ভিত্তিতে সমাধানের দিকে এগোবেন। এটি নিয়ে আসলে ভুল বা এখানে বিষ-বাষ্প ছড়াবার কিছুই নেই। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই মানে যে বক্তব্য ভাষণ তিনি দিয়েছেন 100 দিনের, এটাকে কিন্তু ইতিবাচক দৃষ্টিতে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন যে যদি নির্বাচনের রূপরেখা বা রোড ম্যাপটা যদি থাকতো তাহলে সেটা ভালো হতো। এই না থাকার কারণে তারা একটু হতাশা ব্যক্ত করেছেন। এই ছাড়া আর কিন্তু হতাশা ব্যক্ত করতেই পারে একটা রাজনৈতিক দল। তারা তো মুখিয়ে আছে যে কখন তারা নির্বাচনে যাবে, নির্বাচনে গেলে তারা এতদিন বাইরে ছিল, তাদের তো একটা নির্বাচনের দাবি তো দীর্ঘদিন ধরে তারা করে আসছে। রাজনীতি করতে দেয়, তাদের রাজনীতি করতে দেয়, তারা শুধু রাজপথেই আছে। তারা তো এখন যেহেতু বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা, জনগণের যে দৃষ্টিভঙ্গি, সবকিছু মিলে বিএনপি এখন একটি মানে আপার হ্যান্ডে আছে। তো তারা তো নির্বাচন চাইতেই পারে, নির্বাচন খুব এবং অপরাপর রাজনৈতিক দলেরও বক্তব্য কিন্তু প্রায় একই অবস্থা এবং প্রফেসর ইউনূস সরকারের ব্যাখ্যাও কিন্তু তাদের সাথে খুব বেশি একটা দূরত্ব নেই। এটা ঠিক। হ্যাঁ, তো আরেকটি বিষয় কাগজি ভাই, আরেকটি সংবাদ এই আজকে এই মুহূর্তে যখন আমরা আলোচনা করছি, হ্যাঁ সন্ধ্যাবেলা, আজকে সারা দিনটি আপনি খেয়াল করেছেন যে ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় চরম যানজট লেগে আছে এবং ইতিমধ্যেই 7 কলেজ দ্বন্দ্ব, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে এর মধ্যে তিতুমির কলেজ তারা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড করে বসেছে এবং একই সাথে বেশ কিছু প্রতিষ্ঠান যেমন ফ্যাসিস্ট সরকারের সহযোগী সালমান এফ রহমানের বেক্সিমকোর কর্মীরা বেতনের দাবিতে এবং আনোয়ার খান মডার্ন কলেজ মেডিকেল যেটি সেটির যিনি মালিক ছিলেন তিনিও কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা পার্লামেন্টের একজন পার্লামেন্টেরিয়ান ছিলেন, তিনিও পালিয়ে গেছেন। এইসব ফ্যাসিস্টদের সহযোগীরা পালিয়ে যাওয়ার কারণে ওইসব প্রতিষ্ঠানে এক ধরনের অস্থিরতা তারা সৃষ্টি করবার জন্য কৌশলে কিন্তু তাদের বেতন মানে কর্মীদের বেতন বকেয়া করছেন এবং যাতে বিক্ষুব্ধ হয়ে ওঠে সেই শ্রমিক কর্মীরা, এটিও তো এক ধরনের ষড়যন্ত্র এবং তারা রাস্তায় নেমে এসছে দেখেছি আজকে সারাদিন। এই বিষয়টি একেবারেই ষড়যন্ত্র। আপনি দেখেন বেক্সিমকোর মালিক থাকলো কি থাকলো না, এটা তো একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায় গেছে। তো যে প্রতিষ্ঠানটা দাঁড়ায় যায় সেখানে 2 মাস 3 মাসের মধ্যেই একেবারে কলাপস করবে। একটা বছরের পর বছর এই প্রতিষ্ঠান চলে আসছে, তাদের নিজস্ব অর্থায়নে কিন্তু চলে। এখানে বাইরে থেকে এইসব প্রতিষ্ঠানের বেতন তো সালমান এফ রহমান ভাই আনোয়ার খানরা পকেট থেকে দেয় না, এরা সব কিছু তাদের ইনকাম দিয়ে সিস্টেম দাঁড়ায় গেছে। এই বিশেষ করে বেক্সিমকো গ্রুপের প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু তাদের নিজেদের অর্থায়নেই কিন্তু চলে থাকে। তাহলে এখন এই 2 মাস পরেই এই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে, এটা কি কাউকে বিশ্বাস করতে হবে? প্রশ্নই ওঠে না। এটা এক ধরনের ষড়যন্ত্র চলছে এবং যে রিমান্ডে নাকি বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মুখীন হয়েছিল সালমান রহমান, সেখানে তারা বলছে যে সালমান রহমান বলছে যে আমাকে ছেড়ে দিলেই পরে সব সমস্যা 15 দিনের সমস্যার সমাধান, তার মানে সমস্যা উনি পকেটে নিয়ে যে রিমান্ডেই আছেন। তো এই সবচেয়ে বড় ধরনের একটা ষড়যন্ত্র। তারপরে আনোয়ার খান মডার্ন, মানে গত 15 বছর কিন্তু সবচেয়ে সুবিধা নেওয়া একজন ব্যক্তি, অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন উনি, একটু ধরাছোঁয়ার বাইরের এক অলিগার্ক। হ্যাঁ, অলিগার্ক মানে, এবং যত রকমের সুযোগ সুবিধা সবকিছু নিয়ে অনেকগুলো প্রতিষ্ঠান করে ফেলেছেন এবং এই আনোয়ার খান মডার্ন কলেজ, আনোয়ার খান মডার্ন হসপিটাল, অনেক কিছুই করেছে। তো এরা এখন দিতে পারবে না কেন? এবং তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু লাভজনক প্রতিষ্ঠান, অতএব এইগুলো বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা হচ্ছে, আপনি আরেকটা পয়েন্ট বাদ দিয়ে গেছিলেন, যেটা হচ্ছে গাজীপুরে চারিদিকে গাজীপুর, মাওনা, তারপরে ভালুকা পর্যন্ত পুরাটাই হচ্ছে শ্রমিকদের এখন দখলে মনে হয়। তারাও ওই বেতনের দাবিতে রাস্তায় নামছে এবং বিক্ষোভ করছে। আজকে তো রীতিমতো তারা রাস্তায় অগ্নিসংযোগ করেছে, অনেক বাসে টাসে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই জায়গা হয়েছে কি দেখেন, ঢাকা থেকে ময়মনসিংহ, ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গের যত জায়গা সবগুলো কিন্তু একেবারে কলাপস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো ওরা যে রাস্তায় নামলে পরে শুধু যে ওদের জন্যে ওদের ক্ষতি তা তো না, পুরা উত্তরাঞ্চলের জনগণের চলাচল বন্ধ হয়ে যায় যখন, একেবারে অর্থনৈতিক ভাবে কিন্তু পঙ্গু হয়ে যায়। একটা দিন মানুষের মানে লক্ষ লক্ষ মানুষ কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে। এই দিকে তাদের কিন্তু কোন রকম খেয়াল না, ষড়যন্ত্র করেই তারা কিন্তু একেবারে উদ্দেশ্যমূলক ভাবে এই কাজটা করে যাচ্ছে।
তারপরে আরেকটা কথা আপনার এখন বলতে হয় যে কোমলমতি শিশুরা যে কিছুদিন আগে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করলো তারা কিন্তু আবার নতুন করে মাঠে নামছে, এবং মাঠে নেমে তাদের দাবির সাথে তাদের দাবিটা এমন যে এখনই তাদের এই যে তিতুমির সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে। এতদিন তারা কোথায় ছিল? তারাও তো এই আন্দোলনে ছিল। এই যে আন্দোলনে তাদের দাবি যৌক্তিক হতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা এখনই কোনো রকম বিতর্কে না গেলেও একটা বিষয় তো বলতে হবে যে তারা যদি এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় তাহলে তাদের তো সময় দিতে হবে, বললেই তো হবে না। আর তারা তো এখনো পর্যন্ত সরকারের কাছে যদি লিখিতভাবে কোনো দাবি তুলতো, তারপরে তাদের কোনো প্রতিনিধি সেখানে যে যদি বিমুখ হয়ে চলে আসতো, এই কয়েকদিন আগেই তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যা ছিল, তাদের আবাসন সমস্যা সমাধান তো মুহূর্তের মধ্যেই তাদের করে দেওয়া হয়েছে। তো এরাও তো তাদের সাথে বসলে পরে, গভর্নমেন্টের সাথে বসলে তো একটা নেগোসিয়েশন হলেই দেখা যাবে এটারও কোনো একটা সমাধান বেরিয়ে আসবে। তারা যদি ওই 7 কলেজ যেটা ছিল, 7 কলেজ থেকে যদি বেরিয়ে এসে তারা যদি একটা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ইউনিভার্সিটির মর্যাদা পাইতেও পারে। এখন তো না, এখন এখানে আরেকটা জিনিস আছে, আমরা অযৌক্তিক বা আমরা অযৌক্তিক বলছি না, কিন্তু এই সময়ের দাবি, হ্যাঁ এই সময় কেন আমি বলছি যে এই সময় কেন, এই এখনো পর্যন্ত আপনি যে দেখেন প্রেস ক্লাবের সামনে প্রতিদিন মনে হয় এরা ঘর থেকে খেয়ে দিয়ে এসে এখানে বসে জিগির কাটা শুরু করে দেয়, একেবারে স্লোগান দিতে দিতে যারা প্রেস ক্লাবে থাকে কান ঝালাপালা হয়ে যেতে থাকে, নকল নবিশ। আচ্ছা, এরা তো সারা জীবন এই স্বাধীনতার পর থেকে না সৃষ্টি তো হয়েছে, এই পদ্ধতিতে সৃষ্টি হয়েছে, এবং সেই মানে দীর্ঘদিন ধরে কিন্তু তাদের চলে আসছে। তারা যত পৃষ্ঠা লিখবে তত পৃষ্ঠার দাম পাবে, তারা টাকা পয়সা সেইভাবে পেয়ে আসছে। এখানে তো তাদের কখনোই বঞ্চিত করা হয় না, যা বলা হয় সেটাই দেওয়া হয়। এখন তাদের জাতীয়করণ করতে হবে। তো জাতীয়করণ করতে গেলে তারা এতদিন কোথায় ছিল? তারা তো ওই দাবিটা নিয়ে এতদিন আলোচনা করতে পারতো, একটা আলোচনার সূত্রপাত। আচ্ছা ঠিক আছে, এই সরকারের কাছে দাবিটা তুলছে, তারা এখন তো ঘরে চলে যেতে পারে যে আমাদের এই দাবিটা নিয়ে আপনারা আলোচনা করেন। আপনারা না পারেন, পরবর্তী সরকারের উপরে সংস্কার চলছে, এবং আপনারা এই দাবিটা আপনারা ইনিশিয়েট করেন, শুরু করে দেন। পরবর্তী কোনো সরকার আসলে যদি এটা সমাধান করে দিতে পারে, এটা তো এমন না। তো এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার এই দাবি মেনে নেওয়ার সুযোগও কম না। এই দাবি নিয়ে কথা বলবে না, এই নিয়ে আলোচনা করবে, নাকি তাদের হাতে এখন সবচেয়ে বড় সমস্যা যেটা তাদের কাজ রাষ্ট্র সংস্কার, যেটার মূল কথা হচ্ছে যে এখন নির্বাচনটাকে সঠিকভাবে করার জন্য তাদেরকে সংস্কারের প্রয়োজন। সেই সংস্কারের কাজেই তারা হাত দিয়েছে। তারপরে আরো কিছু কাজ হাত দিয়েছে, যেমন সংবিধানের কথা বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সেই গুরুত্বপূর্ণ কাজে হাত দিলে পরে তারা যে করে যেতে পারবে, তার সংস্কার মানে কি? সংস্কার আপনি একটা কাজ শুরু করে দিলেন, এটা কি যে এখনই শেষ হবে? এমন তো দীর্ঘ মেয়াদী একটা ব্যাপার। হয়তো পরবর্তী সরকার যারা আসবে তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। জনগণের যখন ম্যান্ডেট নিয়ে আসবে তখন তারা যে সমস্ত কাজ করবে সেটা বেশি গ্রহণযোগ্য হবে। এখন তাদের কাছে মনে হয়েছে যেহেতু একটা মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার আসছে, সেই সরকারের কাছে যদি একটা ভালো কিছু উপহার দিতে পারে। আমাদের দেশে তো রাজনীতিটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেখানে সুশীল সমাজের বা বুদ্ধিজীবী মহলের কোনো রকম স্পেস কিন্তু ছিল না। তারা কোনো বক্তব্য দিলে পরে, উপস্থাপন করলেই পরে সেটাকে ভিন্নভাবে উড়িয়ে দেওয়া হতো। তাদের কাছ থেকে কোনো মতামত নেওয়ারও কোনো মানে প্রয়োজন বোধ করতো না। যে এরা তো আসলে সরকারের বিরোধী, এরা জামাতের, এইভাবে ট্যাগ দিয়ে রাখতো। তাহলে মানে জনগণের মুখপত্র হিসাবে যারা কাজ করার কথা, সেই বুদ্ধিজীবী সমাজটাকে কিন্তু একেবারে অকেজো করে রাখা হয়েছিল। সমাজের যে মানে ভোকাল পয়েন্টগুলো, সেইগুলোকে একেবারে অকেজো করে রাখা হয়েছিল। তো সেই কাজটা যদি তারা করে দেয় তাহলে তো সমস্যার কিছু নেই। আমি মনে করি যে সংস্কার কাজগুলো শুরু করছে, এটা তারা উপস্থাপন করে যাক। তারপরে যদি এই সরকার সমাধান মানে বাস্তবায়ন করতে পারে ভালো, নাহলে পরবর্তী সরকারের উপরে তারা ছেড়ে দিয়ে দিবে। না কাগজি ভাই, তার মানে আপনার আলোচনার মধ্য থেকে যেটা বুঝলাম, এই যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই মুহূর্তে যারা রাস্তায় নামছেন তারা হয়তো জানেনই না যে তারা ইউজ হচ্ছেন। হ্যাঁ, তারা হয়তো জানেনই না যে তাদের পেছন থেকে কেউ ষড়যন্ত্রের বিষ বাষ্প ছড়াচ্ছে। এই যে কয়েকদিন আগে 10ই নভেম্বর যে নূর হোসেন দিবস যেটা গেল, সেটাতে পরিষ্কার করে তারা কিন্তু শেখ হাসিনা নিজেই এই যে টেলিফোন কল করে তার নেতা কর্মীদেরকে এখানে আসতে বলছে, ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামবে, ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে এখানে আসতে বলছে এবং ঘোষণা দিয়ে দিয়েছে। এবং আরেকটা বিষয় খেয়াল করেন যে তারা এই যখন বক্তৃতা বিবৃতি মানে কোনো জায়গায় এই যে সোশ্যাল মিডিয়ায় তারা ছাড়ছে, তারা কিন্তু এখনো পর্যন্ত লেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ যারা আশ্রয় দিয়ে রাখছে ভারত, সেই ভারত কিন্তু বলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এদের যে আমি একটা কথা সবসময় বলি
যে আওয়ামী লীগ হচ্ছে এইরকম একটা রাজনৈতিক দল, তাদের মধ্যে কিন্তু কোনো রকম মানে অনুশোচনা, কোনো রকম দুঃখবোধ, কোনো রকম অপরাধবোধ কাজ করে না। এই যে এতগুলো মানে ছেলে মেয়েকে তারা মারলো, হত্যা করলো, মানে না কোনো সরি তো দূরের কথা, ১,৫০০-এর উপরে যে হিসাবটা হচ্ছে ২,০০০-এর মতো, মানে একেবারে ওপেন গুলি করে যাদেরকে মারলো, মারার পরে একবারও সরি বলে নাই, বরং তাদেরকে তাদের লাশগুলো রাস্তায় ফেলে রেখে, হসপিটালে ফেলে রেখে তাদের নেত্রী শেখ হাসিনা কি বলে মেট্রো রেল স্টেশন দেখতে গেছে এবং সেখানে যে অজরে কান্না করছে। এটাকে মানুষের চেয়ে মেট্রো রেলের মানে সম্পদের দামটা অনেক বেশি, এবং সেখানে যে বারবার বলছে, এবং আওয়ামী লীগের নেতা, মানে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, এবং আওয়ামী লীগ ঘরানার যে সমস্ত সাংবাদিক তাদের সঙ্গেও কিন্তু মানে ওই সময় কিন্তু প্রেস ক্লাবে কয়েক দফা এরকম মানে তর্ক হয়েছে, বলে যে যারা এটা পুড়িয়েছে তাদের কি বলে বেঁচে থাকার অধিকার নেই। না কাগজ ভাই, এই যে প্রসঙ্গক্রমে আপনি নিজেও তো একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মানুষ, আপনি দেখেন রাষ্ট্রের বিভিন্ন বিষয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেই আওয়ামী হেজিমনির বা আওয়ামী যে দোসর সাংবাদিকরা এখনো কিন্তু স্ব চেয়ারে বসে আছে, এবং তারা কিন্তু এইসব আন্দোলনকে মানে কৌশলে ফোকাস করার চেষ্টা করছেন, যতটা না আন্দোলন তার চেয়ে বড় করে দেখানোর এক ধরনের অপতৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই বিষয়গুলো কিন্তু জানানো হচ্ছে বারবার, যে যারা এই জনমত সংগঠিত করতে পারে, যে সাংবাদিক, সেই সাংবাদিকরা যারা বিগত ফ্যাসিবাদী সরকারকে সাহায্য সহযোগিতা করেছে, তারা এখনো ওই সমস্ত চেয়ারে বসেই এই কাজগুলো, হয়তো মানে আমাদের শব্দগত বেশ কিছু ব্যবহারের ব্যাপার আছে, সাংবাদিকেরা কিন্তু ওই জায়গাগুলোকে নক করতে পারে। যেমন হয়তো বলে দিল যে শেখ হাসিনা পালিয়ে গেছে, এই কথা না বলে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছে, মানে অ্যাজিব উনি আর থাকতে পারছেন না, হ্যাঁ স্বাভাবিকভাবে উনি চলে গেছেন, এই শব্দগুলো তো মানে সংবাদের মধ্যে ভিতরে ভিতরে ঢুকে দেওয়া হয়। এইগুলো হচ্ছে এক ধরনের সিম্প্যাথি গ্রো করার জন্য, হ্যাঁ শেখ হাসিনা যে একটা খারাপ কাজ করে এখানে চরম ফ্যাসিবাদী আচরণ করে, তারপরে জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে এখান থেকে নিজে পালিয়ে গেছে, এই কথাটা তাদের বলতে তারা বলে না, মানে ওই যে জনগণকে ওইখান থেকে দৃষ্টিটা অন্যদিকে সফট করে দেওয়া, মানে ধীরে ধীরে হাসিনার অপকর্মকে ফেড আউট করে 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 তারা স্বাভাবিক পর্যায়ে আসার একটা তৎপরতা চলছে, এবং এটা সাংবাদিকরাই করতে পারে, কিন্তু করে যাচ্ছে। ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি। আমরা অনেক বিষয়ে আলোচনা করলাম। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে রাষ্ট্রের সকল সেক্টরেই সংস্কার হবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভুল বোঝাবুঝির যে বিষবাষ্প ছড়ানোর অপতৎপরতা চলছে, সেটিও শনাক্ত করে এই অন্তর্বর্তীকালীন সরকার যে আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নিজেদের বুক পেতে দিয়েছিল, এই ঢাকার রাজপথ, পিচ ঢালা কালো রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, সেই শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মিত হয়েছে, নতুন সূর্য উদিত হয়েছে, লাল সবুজের পতাকা, আবার বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে, এই 56,000 বর্গ মাইলের স্বাধীনতা সার্বভৌমত্ব বুঝে পেয়েছে, সেটি রক্ষার জন্য কোনো ভুল ভ্রান্তি নয়, কোনো ভুল বোঝাবুঝি নয়, সব কিছুর অবসান ঘটিয়ে সকল ষড়যন্ত্রকে হটিয়ে দিয়ে আমরা সম্মিলিতভাবেই এগিয়ে চলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।